তিন কারণে ভোটার তালিকা বিতর্কিত, এসি আবুল ফজল। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। নতুন বছরে নিত্যপণ্যের দামে স্বস্তি চান স্বল্প আয়ের মানুষেরা, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। আমাদের জাতির পিতা বাদ, নতুন অধ্যায় আমাদের চার নেতা, এ নিয়ে থাকতেছে বিস্তারিত। চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন নামঞ্জুর, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। তিন কারণে ভোটার তালিকা বিতর্কিত, ইসি আবুল ফজল। নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ভোটার তালিকা বিতর্কিত হওয়ার পেছনে তিনটি কারণ চিহ্নিত করেছে কমিশন। এজন্য তারা বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বিভিন্ন টকশোতে বলা হচ্ছে ভোটার তালিকা সঠিক নয়। আজ বৃহস্পতিবার যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করলেন তা সঠিক কিনা জানতে চাইলে ইসি আবুল ফজল বলেন, বিতর্কিত ভোটার তালিকা আমরা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সময়ে দেখেছি। আপনারা আলোচনা করছেন এবং আমাদের সাধারণ মানুষের মাঝেও এই ধরনের একটা পারসেপশন আছে। আমাদের বাড়ি বাড়ি যাচাই করতে যাওয়ার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো এটি। তিনি বলেন, এ কমিশন দায়িত্ব নেওয়ার পর শুদ্ধ ভোটার তালিকা ছাড়া কনফিডেন্ট মনে করছে না, এজন্য বাড়ি গিয়ে যাচাই করা হয়। আমাদের কাছেই প্রতীয়মান হয়েছে ভোটার তালিকাকে যে বিতর্কিত বলছি আমরা শুদ্ধতার অভাবে বলছি। এটি মূলত তিনটি কারণে। তিনি বলেন, প্রথম কারণে মৃত ভোটারদের তালিকা থেকে বাদ না পড়া, দ্বিতীয়ত দ্বৈত ভোটার তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা, আর তৃতীয়ত বিদেশি নাগরিক প্রতারণার মাধ্যমে তালিকাভুক্ত হয়েছে কিনা। সম্প্রতি আমরা একাধিক এমন এসিডেন্ট পেয়েছি। এই নির্বাচন কমিশনার বলেন, চট্টগ্রাম এলাকায় রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে সেজন্যও একটা বিশাল ব্যবস্থা করা হবে এবং এই এলাকাকে বিশেষ এলাকা ঘোষণা করে সেখানে আলাদাভাবে ভোটার তালিকাভুক্ত করা হয়। এই কড়াকড়ি থেকে বাঁচতে 30 জন রোহিঙ্গা নীলফামারী সদরে গিয়ে ভোটার হয়েছেন। এগুলো প্রমাণ আমাদের সামনে আছে। এভাবে আমাদের ভোটার তালিকা বিতর্কিত হয়েছে। নতুন বছরে নিত্যপণ্যের দামে স্বস্তি চান স্বল্প আয়ের মানুষেরা। ইংরেজি নববর্ষের প্রথম দিনেও উৎকণ্ঠায় কাটছে রাজধানীর খেটে খাওয়া মানুষের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং নিত্যপণ্যের বাজারের উত্তাপে। বর্ষবরণের সব আয়োজন তাদের কাছে এক প্রকার অর্থহীন। নতুন বছরে এসে সরকারের কাছে তাদের চাওয়া পাওয়ার হিসাব বেড়েই চলছে। নতুন বছর, নতুন দিন, নতুনভাবে পথ চলা। কৃষক থেকে শ্রমিক, চাকুরিজীবী থেকে অর্থনীতিবিদ সবাই চাইছেন বছরটি হোক স্বস্তির, শান্তির। বাজারে গিয়ে যেন না পুড়ে হাত, কৃষক যেন পায় ন্যায্য দাম, শ্রমিক যেন মজুরিতে না ঠকেন, অর্থনীতি যেন চলে নীতি মেনে, এমন প্রত্যাশা সবার মনে। সরেজমিনে কথা হয় হাশেম মিয়ার সঙ্গে। তিনি রাজধানীতে 1986 সাল থেকে রিকশা চালাচ্ছেন। জীবন বদলায়নি তার, শুধু সময়ের ব্যবধানে বেড়েছে বয়স আর হতাশা। তিনি বলেন, বয়স কম থাকায় মুক্তিযুদ্ধে অংশ নিতে পারেননি, তবে 1971 সালে পাকিস্তানি শাসকদের চরম নির্যাতনের শিকার হতে হয়। নানা চড়াই উতরাই পেরিয়ে এই বয়সে এসে সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। তাই সরকারের কাছে অর্থনৈতিক মুক্তি দাবি জানান তিনি। স্বাধীন দেশে নিজের পরিবারের সঙ্গে নিশ্চিন্তে বেঁচে থাকতে চান তিনি। শারীরিক প্রতিবন্ধী শাহজাহানের বয়স প্রায় 60-এর কাছাকাছি। স্ত্রীও শারীরিক প্রতিবন্ধী, তবে বয়স ভাতা কিংবা প্রতিবন্ধী সুবিধা উভয় থেকেই বঞ্চিত তারা। বয়স্ক ভাতার জন্য আবেদন করেও ব্যর্থ হন তিনি। তাই বাধ্য হয়ে রিকশার গ্যারেজে দিনমজুরের কাজ করেন। নতুন বছরে তার চাওয়া একটাই, সরকারিভাবে সহযোগিতা পাওয়া। কথা হয় ধামরাইয়ের কৃষক মোহাম্মদ লিটনের সঙ্গে। 2024 সালটা কেটেছে কষ্টে, কিন্তু নতুন বছর যেন বয়ানে সুখের বার্তা, সেই প্রত্যাশা তার। তিনি বলেন, নতুন বছরে সার, কীটনাশক ও বিদ্যুৎ বিলের দাম কমাতে হবে, না হলে উৎপাদন খরচের সঙ্গে লাভের হিসাব মেলাতে হিমশিম খেতে হবে। এভাবেই কয়েকটা জরিপ করে দেখা গেল প্রত্যেকেরই প্রত্যাশা তারা যেন এই নতুন বছরে নিত্যপণ্যের দাম এবং সেটা তারা একে অপরে যাতে কিনতে পারে এবং আনন্দ এবং শান্তিতে উপভোগ করতে পারে, এ নিয়েই তাদের মতামত। আমাদের জাতির পিতা বাদ, নতুন অধ্যায় আমাদের চার নেতা। নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে বুধবার 1 জানুয়ারি থেকে। রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার নতুন শিক্ষাক্রম স্থগিত করে 2012 সালের শিক্ষাক্রমের আলোকে শিক্ষার্থীদের পাঠ্যবই দেওয়া হচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB 41 জন বিশেষজ্ঞ দিয়ে 441টি পাঠ্যবই পরিমার্জন করেছে। এতে অনেক বিষয়বস্তু সংযোজন বিয়োজন হয়েছে। বেশ কিছু গদ্য, প্রবন্ধ, উপন্যাস ও কবিতা বা বিষয়বস্তু বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে স্থান পেয়েছে জুলাইয়ের ছাত্র জনতা অভ্যুত্থানের বিষয়বস্তু সহ নতুন কিছু গল্প, কবিতা। এই গণ অভ্যুত্থানের গ্রাফিতি ও পাঠ্যবইও যুক্ত করা হয়েছে।
নতুন শিক্ষাবর্ষে ৩য় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে আমাদের চার নেতা নামে একটি নতুন অধ্যায় যুক্ত করা হয়েছে। এই চার নেতা হলেন শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই অধ্যায়ে প্রত্যেকের ছবিসহ তাদের সম্পর্কে সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়েছে। গত বছর ৩য় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে থাকা আমাদের জাতির পিতা অধ্যায়টি এবারের পাঠ্য বইয়ে আর নেই। পাঠ্য বইয়ের পরিবর্তনের বিষয়ে গত সোমবার এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম. রিয়াজুল হাসান বলেছিলেন, এবার বাংলায় ইংরেজি বইয়ে জুলাই বিপ্লবের বিষয় সংযুক্ত করা হয়েছে। ইতিহাসে মুক্তিযুদ্ধ অন্য নায়কদের আগে অবহেলা করা হয়েছে, এবার তাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিবন্ধনাও পরিহার করা হয়েছে। চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন নামঞ্জুর। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ২রা জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম এই আবেদনের উপর শুনানি শেষে জামিন নামঞ্জুর করে দেন। সকাল 10:15টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে জামিন শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্টের 11 আইনজীবীর একটি দল। চিন্ময়কে এদিন আদালতে হাজির করা হয়নি। আদালতে আইনজীবীর উপস্থিতিতে আসামির ভার্চুয়াল হাজিরায় জামিন শুনানি হয়। শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে আদালত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, শুনানি হয়েছে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ আপত্তি জানিয়ে বলেছেন, এটি রাষ্ট্রদ্রোহ মামলা, এর সর্বোচ্চ সাজা যাবজ্জীবন। আদালত জামিন নামঞ্জুর করেছেন। কেউ সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যাবার সুযোগ রয়েছে। চিন্ময় দাসের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য বলেন, জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত, আমরা উচ্চ আদালতে যাব। গত বছর 25 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েকদিন পর গত 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এই মামলায় আরও 18 জনকে আসামি করা হয়। 22 নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত 25 নভেম্বর ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়। 26 নভেম্বর ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় দাসের জামিন নামঞ্জুর হলেও ওই দিনেই চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতকে আবেদন করা হয়। এই আবেদনের শুনানিতে অনুষ্ঠিত ছিল 3 ডিসেম্বর, কিন্তু ওই দিন চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি রাষ্ট্রপক্ষও শুনানির জন্য সময়ের আবেদন করেন। এসবের পরিপ্রেক্ষিতে আদালত জামিন শুনানির জন্য 2025 সালের 2রা জানুয়ারি দিন ধার্য করেন।